স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের কথাসাহিত্যে এক বিরাট পরিবর্তন লক্ষ্য করা যায়। যাদের হাত ধরে কথাসাহিত্যের গতি ও পরিবর্তন এসেছে তাদের মধ্যে মঞ্জু সরকার অন্যতম। বৈরী বাস্তবতা, গ্রামীণ জনজীবন ও লোকমানুষের নিপুণ রূপকার তিনি। গ্রামীণ জীবনের টানাপোড়েন, ব্যক্তির ক্ষুধা, প্রেম, ক্রোধ, মুক্তির সংগ্রাম মঞ্জু সরকারের লেখায় অত্যন্ত সাবলীলভাবে প্রতিফলিত হয়েছে। গল্প ও ছড়া লেখার ক্ষেত্রেও মঞ্জু সরকার নিজস্বতার পরিচয় দিয়েছেন। ধর্ম যখন সমাজে শাসকের ভূমিকায়, নারী হয়ে ওঠে অবরোধবাসিনী। এমন এক অবগুণ্ঠিতা নারী গুলবাহারকে বাংলাদেশের হাজারো নারীর প্রতিকৃতি করে লিখেছেন অবগুণ্ঠ উপন্যাসের কাহিনী। তমস ও নগ্ন আগন্তুক উপন্যাসে মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশের মধ্যবিত্ত জীবনের নানা অবক্ষয়, মূল্যবোধের শূন্যতা, অস্তিত্ব সংকট ইত্যাদি বাস্তব চিত্র অঙ্কিত করেছেন। তার গল্পের ভাষা সহজ সরল, প্রাঞ্জলভাবে তিনি তার কাহিনী পরিবেশন করেছেন প্রতিটি লেখায়। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার সহ আরও অনেক পুরস্কার। আমাদের আজকের শিল্পবাড়ির অতিথি কথাসাহিত্যিক মঞ্জু সরকার। সুধী দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি শিল্পবাড়ি অনুষ্ঠান দেখবার জন্য। শিল্পবাড়ি পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে। আজ শিল্পবাড়িতে আমার সঙ্গে রয়েছেন বাংলা কথা সাহিত্যের অন্যতম একজন কথা সাহিত্যিক মঞ্জু সরকার, এবং রয়েছেন আমাদের সঙ্গে বরাবরের মতোই চিত্রশিল্পী এবং ইউডা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান শাহজাহান আহমেদ বিকাশ। আমি যখন মঞ্জু ভাইয়ের সঙ্গে কথা বলবো, সেই ফাঁকে শাহজাহান আহমেদ বিকাশ তার মনোরম তুলি এবং চৈতন্য দিয়ে মঞ্জু ভাইকে আঁকবেন, বাংময় করে তুলবেন রঙে তুলিতে ক্যানভাসে। মঞ্জু ভাই, আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? ভালো আছি। কথা সাহিত্য একটি বিশাল প্রাঙ্গণ, বিশাল পৃথিবী। এই কথা সাহিত্যের ভিতরে কিভাবে আপনি প্রবেশ করলেন? দেখুন, আমার মাঝে মাঝে মনে হয়, এখন তো মনে হয় যে আমার জন্মই হয়েছে লেখক হওয়ার জন্য। বাহ! তো জন্মের পরেই তো এটা শৈশব কৈশোরে বোঝা যায় না। জি। কৈশোরে যখন কৈশোর থেকেই সাহিত্যের বই পড়ার সুযোগ হলো এবং নেশা হয়ে গেল, তখন থেকেই এবং কিশোর বয়সে আপনি জানেন যে মানুষ হওয়ার জন্য বাবা মার যেমন একটা চাপ থাকে মানুষ করার, নানা রকম অ্যাম্বিশন, ভিতরের স্বপ্ন কাজ করে। কখনো বিভিন্ন সময় বিভিন্ন রকম কিছু মনে হয় যে আমি এই হব। ছোটোবেলায় তো ট্রেনের ড্রাইভারও হতে চেয়েছিলাম, তারপরে যখন আরও সচেতন হলাম ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বাবা মারা এসব স্বপ্ন ভিতরে ঢুকিয়ে দিত। বই পড়ার নেশাটা আমার কৈশোর থেকেই হয়েছিল, মায়ের কাছ থেকে পেয়েছিলাম। হ্যাঁ, আমাদের গ্রাম এলাকায় একটা লাইব্রেরিও ছিল, সেটার থেকেও বই নিয়ে পড়তাম। রবীন্দ্র, নজরুল এবং সাহিত্যের দিকপালদের সম্পর্কে যখন কিছু কিছু জানা হলো, নেশাটা এমনই হলো, মনে হলো যে না, আমি লেখকই হব। আপনার প্রথম বই, গল্পের বই অবিনাশী আয়োজন, এটা কত সালে বেরিয়েছিল? বইটা বেরোলো 1982-তে। আর গল্প লেখার শুরু অবশ্য এবং পত্রিকায় প্রকাশ স্বাধীনতার পর 72-73 থেকেই। তাহলে কি একটু দেরি হয়েছে আপনার গল্পের বই বের হতে? হ্যাঁ, গল্প লেখার শুরু থেকে আবার আমি দেরি মনে করি না, কারণ আমার যে ওই অবিনাশী আয়োজনের আমি যে লেখক মঞ্জু সরকার, যে ম্যাচুরিটি ওখানে পাঠকরা বা সচেতন পাঠক সাহিত্যবোদ্ধরা লক্ষ্য করবেন, ওই পর্যায়টা পৌঁছতেই আমার 8-10 বছর তো প্রয়োজন ছিলই। নিশ্চয়ই প্রয়োজন ছিল। আপনার এই বইটি প্রথম প্রকাশ করেছিলেন 1982 সালে রূপম প্রকাশনী, আনোয়ার আহমেদ। হ্যাঁ, আনোয়ার আহমেদ। আনোয়ার একটা রূপম পত্রিকাও করতেন তখন, গল্পের পত্রিকা। হ্যাঁ, আমার ওই বইয়ের বেশ কয়েকটি গল্প ওখানে বেরোয়। একটা গল্পের কথা বলি, প্রিয় দেশবাসী। এইটা আমাদের এখানকার পত্রিকার কয়েকটা, আমার একজন বড় সংবাদও দিয়েছিলাম বোধহয়, ওরা ছাপতে সাহস পায়নি, তো আনোয়ার ভাইকেও দিয়েছিলাম।
উনি ওটা মহামানব নাম দিয়ে নামটা পাল্টে ছেপেছিলেন। এই গল্পটা পড়ার পর এবং পরের সংখ্যা তো আরেকটা গল্প দিয়েছিলেন রিজিয়া রহমান কথাশিল্পী, ৫-৭ পৃষ্ঠা একটা তার পাঠ প্রতিক্রিয়া রূপম পত্রিকায় পাঠিয়েছিলেন। হ্যাঁ, আমাকে এটা খুব উৎসাহিত করেছিল। এটাকে উনি স্বতঃস্ফূর্তভাবে রিজিয়া রহমানের কাছে হ্যাঁ করেছিলেন? হ্যাঁ, আনোয়ার ভাইয়ের প্রতি তখন ওনার সঙ্গে আমার পরিচয় ছিল না। আমি জাতীয় গ্রন্থকেন্দ্রে চাকরি করতাম তখন, ৭৩ সাল থেকেই আমি ওখানে চাকরিতে ঢুকি। তো আমি বড় প্রতিষ্ঠিত লেখকদের আমি দূর থেকে দেখি, ওই প্রতিষ্ঠানের সঙ্গে তো লেখকদের একটা সম্পর্ক ছিল। জি। তা আমি যে লেখালেখি করি, লেখক হব, এরকম অনেকেই জানতেন না। আনোয়ার ভাই সম্ভবত আপনাকে একটু এগিয়ে দিয়েছিলেন, কে? আনোয়ার আহমদ। হ্যাঁ হ্যাঁ, আনোয়ার ভাই তারপরে ওই গল্পটা যখন খুব ফিডব্যাক ভালো পেলেন, অনেকে প্রশংসা করলো। হ্যাঁ। আর ওই প্রিয় দেশবাসী গল্পটা অবিকৃত অবস্থায় কলকাতার পরিচয়ের গল্প সংখ্যায় প্রকাশিত হয়। আচ্ছা। আচ্ছা, তখন এবং ওই গল্প সংখ্যায় মহাশ্বেতা দেবী, অমিয়ভূষণ মজুমদার, দেবেশ রায়, পশ্চিমবঙ্গের অনেক বাংলা সাহিত্যের বিখ্যাত লেখকদের পাশাপাশি আমার গল্পটিও দেয় বাংলাদেশ। ওই গল্পটি তখন ওই পারের এবং আমাদের বাংলাদেশেও যারা আমাকে চিনতেন না, বড় লেখকরা, জি। অনেকে পড়ে আমার সম্পর্কে একটু আগ্রহী, কৌতূহলী হয়ে ওঠে। হয়েছিলেন। তো সব কিছু মিলিয়ে আনোয়ার ভাই আমার প্রতি একটা বলল যে প্রথম বইটা করার প্রস্তাবটি দিল, যে তোমার প্রথম বইটাও আমি করি। তো এই অবিনাশী আয়োজন নাম দিয়ে ১৯৮২ সালে বইটা প্রথম প্রকাশিত হলো। বইটা বেরোনোর পর আনোয়ার ভাই আরও একটা কাজ করেছেন, অনেকেই পড়িয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, একজন আমি ভালো এটা লেখক, শুনেছি। হ্যাঁ, তোমরা এটা পড়ো। একটু মুখ চোরা লেখক, গ্রন্থকেন্দ্রে চুপচাপ থাকেন, আপনারা পড়েন। অবিনাশী আয়োজনে গল্পটার যে বিচিত্র একটা আখ্যান, যে এলাকার দরিদ্র মানুষেরা একসঙ্গে মিলিত হয় যে পাশের বাড়ির সিরাজ চৌধুরীর বাড়ির ধানের গোলা ডাকাতি করবে, এইরকম একটা চিন্তা আপনি কেন করলেন এই গল্পটার মধ্য দিয়ে? আচ্ছা, হ্যাঁ, ওই অবিনাশী আয়োজনের নাম গল্প এবং শেষে এটি। তার আগে যে গল্পগুলি আছে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বা পড়লে লক্ষ্য করবেন, এগুলো ওই অঞ্চলের, হ্যাঁ, খুব দারিদ্র্যপীড়িত মানুষ। হ্যাঁ, আমাদের উত্তরবঙ্গ অঞ্চলে মঙ্গা এমন একটি শব্দ সারা দেশের লোক পরিচিত হয়ে উঠেছিল এই শব্দটির সঙ্গে। এবং স্বাধীনতার পরও, হ্যাঁ, ৭৩-৭৪ সালে ওখানে বেশ বড় ধরনের একটা আকাল হয়, অনাহারে অনেক মানুষ মারা যায়। হ্যাঁ, তো আমি ওই অঞ্চলের মানুষ হিসাবে, হ্যাঁ, আমার গ্রামে গেলে আমি এই অভাব দারিদ্র্যপীড়িত মানুষগুলোকে খুব কাছে থেকে দেখেছি। তো স্বভাবতই আমি যেহেতু লেখক হয়ে উঠবো, আমার লেখক মনকে এগুলো খুব নাড়া দিত। হ্যাঁ, যে দেশে মানুষ এরকম না খেয়ে মরবে কেন, এত কষ্ট পাবে কেন? হ্যাঁ, তাদের এই কষ্টের পিছনের কারণগুলো কি, কেন কষ্ট পাচ্ছে? আবার পাশাপাশি তো এও সত্যি যে দেশে একটা শ্রেণী, হ্যাঁ, খুব প্রচুর সম্পদের পাহাড় গড়ে সম্পদের তুলছে। মালিক হচ্ছে, ভোগ বিলাস করছে। তো খুব স্বভাবতই এই যে অভাবতাড়িত মানুষদের মধ্যে একটা ক্ষোভ, রাগ, এগুলো তো জমবেই, তাই না? তো সমাজ বদলের ক্ষেত্রে মানুষের এই যে বিদ্রোহ, রাগ, ক্ষোভ, এটা যে চিরকাল কাজ করে যায়, এর প্রকাশ, হ্যাঁ, কাজ করেছে, এই বিশ্বাসগুলো ভিতরে ছিল। এই সব মিলেই বোধহয় অবিনাশী আয়োজনের আপনি শেষটার কথা যেভাবে বললেন ওটা এসেছে। যেহেতু মঙ্গার প্রসঙ্গই এলো, এবং আমরা সত্যি গত 15-20 বছর আগে থেকেই জানতাম যে এই সময়টা এলে, আশ্বিন কার্তিক মাস এলে ওই অঞ্চলে অসংখ্য মানুষ না খেয়ে থাকে, দারিদ্র্যের সঙ্গে লড়াই করে। সেই মঙ্গাটা গত কয়েক বছর ধরে আর নেই। একজন গল্পকার হিসেবে, কথা সাহিত্যিক হিসেবে আপনি কিভাবে দেখেন মানুষের এই ক্ষুধা মুক্তিটাকে? আমি যখন গ্রামে যাই, আমি তো গ্রামেই থাকি বেশিরভাগ সময়, সেই মানুষ, না খেয়ে থাকা মানুষ আর নেই। হ্যাঁ, বাড়িতে একটু সচ্ছল গৃহস্থ বাড়িতে ভিখারিরা যেভাবে উৎপাত করতো, সে ভিখারিও নেই এখন। এমন হয়েছে অনেকে, আপনি যদি ভিখারিদের খাওয়াতে চান আপনাকে খুঁজতে হয়। হ্যাঁ, তো এটা তো একটা দেশের উন্নয়নের অবশ্যই পজিটিভ দিক। আপনার একটি অসাধারণ গল্প আছে মঙ্গা নিয়ে, সেটা হচ্ছে দুর্গত অঞ্চলের দেবতা, যার প্রধান ক্যারেক্টার নৈমদ্দি, যে ঠক, চুরি বিক্রি করে, তার হাত বিক্রি করে। এই যে গল্পটা ক্ষুধা মানুষকে কতভাবে পাশবিক জায়গায় নিয়ে যায়, একটা বিস্ময়কর ব্যাপার। এটাও আপনার দেখা চরিত্র এই আখ্যান, এই গল্পের?
হ্যাঁ, এ ধরনের চরিত্রগুলোকে, মানুষগুলোকে তো খুব কাছে থেকে দেখেছি। এগুলো আমার অনুভূতিতে, আমার চিন্তায় এত বেশি তীব্র প্রতিক্রিয়া করেছে। আমার লেখালেখিতে কিন্তু ওই অঞ্চলে, যার ফলে দারিদ্র্যপীড়িত, অভাবী, বঞ্চিত মানুষরা ঘুরে ফিরে এসেছে। মঞ্জু ভাই, আপনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। সরাসরি অস্ত্র হাতে মুক্তিযুদ্ধ আমি করিনি, তবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম সত্যি। আমি দেখুন, আমি কোথায় বলেছিও যে লেখক হিসেবে আমি কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার ফসল। নিশ্চয়ই। কারণ মুক্তিযুদ্ধ 1971 হলো, আমি 1970 স্কুল মাধ্যমিক পাশ করে কারমাইকেল কলেজে ভর্তি হয়েছি মাত্র। তারও আগে যেহেতু শহরে ছিলাম, 69 গণ অভ্যুত্থান, হ্যাঁ, এই মিছিলগুলো, হ্যাঁ, আইয়ুব খানের পতন চেয়ে, শেখ মুজিবের, এবং যখন জেলা ছিলেন মুক্তি চেয়ে, হ্যাঁ, যে আন্দোলন, যে মিছিল, হ্যাঁ, অগ্নিগর্ভ একটা পরিস্থিতি, এগুলো খুব কাছে থেকে দেখেছি। হয়তো মিছিলেও ছিলেন। হ্যাঁ, ছিলাম। আমার না ওই সময় রাজনীতি সম্পর্কেও খুব আগ্রহী হয়ে উঠি, এবং দেশ সম্পর্কেও আমি তখন নানান জিজ্ঞাসার সচেতন, এবং স্বাধিকার আন্দোলন যখন বাঙালিদের শুরু হলো, এটা আমাকে তখন থেকে ওই আমার নবীন যৌবনে এটা খুব প্রভাবিত করত। আমি রংপুরের বেশ কিছু ছাত্র নেতা, যারা কলেজে ছাত্রলীগের বড় নেতা, ছাত্র ইউনিয়নের, বিশেষ করে ছাত্রলীগের কয়েকজন বড় নেতার কাছাকাছি সংস্পর্শে আসার সুযোগ হলো। ওরা ওই 69-এই একবার আমাদের দেখুন না, বিরাট মিছিল যাচ্ছে আমাদের স্কুলের পাশ দিয়ে রাস্তায়, হ্যাঁ, ওই নেতারা আমাদের স্কুলে আসলেন, হ্যাঁ, এবং আমরাও সবাই ওই মিছিলে যোগ দিলাম। পরে ওই ছাত্রনেতা আমাদের স্কুলেও একটা কমিটি বানিয়ে দিলেন, আমি তখন ক্লাস 10-এ পড়ি, হ্যাঁ, তো 10-এ উঠেছি, তো ছাত্রলীগের আমাকে সভাপতি বানিয়ে দিলেন। হ্যাঁ, আমার এই সচেতনতা দেখে হয়তো। আপনার একটা গল্পের মধ্যে আপনি লিখেছেন একটা শব্দ, মানে দুটো শব্দ পাশাপাশি, রাজাকার তো আমরা সবসময় লিখি, অনবরত লিখি রাজাকার, কিন্তু আপনি লিখেছেন বেধর্মী রাজাকার। রাজাকার যারা 71 সালে ছিল, তাদের তো ধর্ম ছিল, তারা তো ইসলামপন্থী, তারা তো মুসলমান। আপনি বিধর্মী রাজাকার কেন বললেন? হ্যাঁ, ওইটাকে বোধহয় প্রকৃত ধর্ম ছিল না তাদের, রাজাকারদের। হ্যাঁ, তারা ধর্মকে যেভাবে ব্যবহার করেছে, হ্যাঁ, ধর্মের এবং রাজনীতিকে, জামাতে ইসলামীরা, জি, এবং হাল আমলে যে জঙ্গিরা যেভাবে ব্যবহৃত করছে, এটাকে তো আমি ধর্ম হিসেবে দেখি না। অনেকেই দেখেন, আমার চরিত্ররাও হয়তো অনেকে দেখেনি, এজন্যই ওখানে বেধর্মী রাজাকার। প্রকৃতপক্ষে ওদের কোনো ধর্ম নেই। না না, ওদের মানুষ হত্যা করে, প্রকৃত ইসলামের কথা বলে, যারা মানুষ হত্যা করে, 71-এ করেছে, হ্যাঁ, এরা তো ধর্মীয় ভাই বলে বা ধর্মীয় পরিচয় এদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি 71 সালে যে যুদ্ধে গিয়েছিলেন, একটা চিঠি লিখে গিয়েছিলেন বাড়িতে। আচ্ছা, 71-এ হয়েছে কি, তারপরে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল, আমি ততদিনে আমার ভিতরে, আর আমি কলেজে ভর্তি হয়েছি মাত্র ওই সময়, 70-এ পাশ করে ভর্তি হয়েছিলাম। আমি কলেজ ছাত্র, তখন গ্রামে চলে গেছি, শহরের পরিস্থিতি খারাপ হয়ে গেল, গ্রামে তো চুপচাপ বসে থাকতে পারি না। তখন গ্রামের কিছু ছেলেদের যারা মুক্তিযুদ্ধে যেতে চায়, হ্যাঁ, এমন এদের সঙ্গে যোগাযোগ করে পালালাম বাড়ি থেকে। বাবা মা সব, মা আমাকে খুব, আর আমি ধরুন ওই সময় বয়স 16-17 হয়ে গেল, দেখতে শুনতে কিন্তু আপনার মতো এরকম চেহারা ছিল, এরকম একটু পিচ্ছি পিচ্ছি চেহারা ছিল। হ্যাঁ, মা আর আমি বড় ছেলে, যেতে দিতে চাইনি। হ্যাঁ, আমি মাকে একটা চিঠি লিখে পালিয়ে গেছিলাম। আপনি যে মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেটা যে এখনো পালন করে যাচ্ছেন, তার একটি নিদর্শন হচ্ছে আপনার একটা গল্প আছে, শরণার্থী ও বেহাল নৌকা। আপনার কি মনে আছে গল্পটা? হ্যাঁ, কিছু আছে। দেখুন, মুক্তিযুদ্ধ নিয়ে শুধু একটি গল্প না, আপনার অসংখ্য গল্প আছে, অনেকগুলো গল্প আছে, উপন্যাসও আছে। হ্যাঁ, সেই কথা আমি এই গল্পটার কথাই বিশেষ করে বলতে চাচ্ছি, যে হিন্দু শরণার্থীরা যখন নৌকা থেকে যাচ্ছিলেন, নৌকার যে মাঝি, তার কথাবার্তা ওদের সন্দেহ হচ্ছিল যে এই লোকটা বোধহয় রাজাকারদের পক্ষে। আলটিমেটলি দেখা গেল যে এই লোকটি শহীদ হয়ে গেছে এদের জন্য। এটা অসাধারণ আত্মত্যাগের গল্প। এটা কিভাবে আপনি অঙ্কন করলেন, কিভাবে আপনার মাথায় এলো? দেখুন, মুক্তিযুদ্ধ নিয়ে যেহেতু আমি বাড়ি ছাড়ার পর, এই সময়টাকে তো একজন লেখক হিসাবে যেতে বলেন, মানে ওই সময় বাঙালি জাতির জাগরণের পক্ষে এত ঘটনা, এত চরিত্র, এত মানুষ, হ্যাঁ, সবাই, হ্যাঁ,
তখন কইতে আজকের যুগের মতো এত তথ্যের আদান প্রদান ছিল না। মানুষ, প্রতিটি মানুষই একদম তার আবেগময় তথ্য দিয়ে নানা রকম গল্প শোনাতো, বলতো। তো এইভাবেই আমি মুক্তিযুদ্ধকে পর্যবেক্ষণ করেছি, অভিজ্ঞতাগুলো অর্জন করেছি। সেই অভিজ্ঞতাই আপনি যেটা বললেন, শরণার্থী, বেহাল নৌকা এবং অন্যান্য গল্প। আপনার আরেকটা যে উপন্যাস আছে আবাসভূমি, হ্যাঁ, আবাসভূমি হচ্ছে একটা মানুষ একটু নিজের মতো করে থাকবার জন্য যে একটু জায়গা, ছেলে মেয়ে নিয়ে পরিবারের সঙ্গে একটু থাকবার যে জায়গা, এবং সেই জায়গাটা কিনতে গিয়েও আশেপাশের মানুষ যারা যখন আসে তারা আসে বিদেশি খাদাও, এরা আসছে কেন, এই যে জীবন ও যন্ত্রণার যে পরিপ্রেক্ষিত, আমার ধারণা এটা একদমই বাস্তব একটা জায়গায় আপনি লিখেছেন। আপনার জীবনেও কি এরকম কোনো ঘটনা ঘটেছিল? হ্যাঁ, আমার লেখার সঙ্গে জীবনের আমার অভিজ্ঞতার দূরত্ব কম। হ্যাঁ, যে জীবন একরকম, লেখা অন্যরকম, এরকম অতটা বৈপরীত্য বোধহয় আমার সাহিত্যে খুঁজে পাওয়া যাবে না। আপনি ঠিকই বলেছেন। আবাসভূমি, আমি তো ঢাকা শহরে ৭২ সালের শেষ দিক থেকেই আছি। যখন তারপরে চাকরিতে ঢুকলাম ৭৩-এ, বিয়েও করলাম একটু তাড়াতাড়ি ৭৬-এ। হ্যাঁ, বিয়ে করে যখন সংসার হলো, চলেও হচ্ছে স্বাভাবিক। মধ্যবিত্তদের ওই সময় শহরের মধ্যবিত্ত, নিম্ন সবারই বাসা ভাড়া নিয়ে যারা থাকে, সীমিত আয়ের লোকজন, তাদেরও স্বপ্ন থাকে যে নিজস্ব একটা মাথা গোজার জায়গা হলে, বাড়ি হলে ভালো। তো আমি যে চাকরি করতাম, যে আয় ছিল আমার, তা দিয়ে তো এই শহরে বাড়ি করার স্বপ্নও দেখতে পাইনি। রাইট। তবে সম্ভব ছিল ওই সময় আমরা একটা অফিস থেকে হাউস বিল্ডিং লোন পেলাম। তো তখন আমাদের সীমিত আয়ের এই মধ্যবিত্ত চাকুরের কিছু, এরা ভাবলো যে শহরে তো সম্ভব হবে না, শহরের আশেপাশে শহরতলি একটু জায়গা নিয়ে রাখলে শহর তো এখানে বিকাশ ডেভেলপ হবে, এটা করা যায়। তা আমিও এই স্বপ্নে, পিছনে স্ত্রীর প্ররোচনা তো ছিলই, সামিল হলাম। যে দেখি তারপরে জায়গা কিভাবে কিনে শহরতলির বিভিন্ন গ্রামে, ওইসব ওইদিকে সাভার বা আরও দূরে দূরে আশুলিয়া। হ্যাঁ, আমরা গিয়েছিলাম এই যে ডিএনডি প্রজেক্টে, তখন ঢাকা নারায়ণগঞ্জের মাঝামাঝি, খুব ধান ক্ষেত হতো ওখানে, চাষাবাদ, এরকম একটা জায়গায়। এবং সেই জায়গার অভিজ্ঞতাটাই হচ্ছে আপনার আবাসভূমি। হ্যাঁ, ওই অনেকটা। জায়গা নিয়ে শুধু জায়গার অভিজ্ঞতা না, জায়গা কেনার। হ্যাঁ, তারপর কিনে যখন ফেললাম স্বল্প টাকায়, ভাবলাম যে নিজের জায়গায় ধান ক্ষেতের মধ্যে, শহরে না থেকে এই শহরতলির গ্রামেই ভালো থাকবো। একটা বাড়িও করে ফেললাম লোন নিয়ে, ছোটোখাটো একটা বাড়ি। সে বাড়ি করে থাকতেও গেলাম। এটা একটা খুব দুঃসাহসিক কাজ ছিল, কারণ নাগরিক সুবিধা তখন ওইসব ওখানে গিয়ে শহরতলি তত যায়নি। হ্যাঁ, ইভেন ইলেকট্রিসিটিও আমাকে অনেক কষ্ট করে টানতে হয়েছে। তো আবার এলাকার চুলা রাঁধতে হয়। এগুলো, এই অভিজ্ঞতাগুলো, এবং ওই পাশের এই যে মানুষের জায়গা জমি নিয়ে লোভ, দ্রুত সম্পদের মালিক হওয়া, অর্থ হওয়া, একটা যে দালাল শ্রেণী সর্বত্র, এই অভিজ্ঞতাগুলোর ছায়া নিয়ে আবাসভূমি আছে। মঞ্জু ভাই, আপনার ছবি আছে আমাদের বিকাশ ভাই। বিকাশ ভাই, একটু বলবেন আপনি কতটা আঁকলেন আপনার তুলিতে, রঙে, ক্যানভাস মঞ্জু ভাইকে? আমি কথা সাহিত্যিক মঞ্জু সরকারের কথা শুনছি, আর শোনার সাথে সাথে তার কথাগুলোর সাথে আমার রং আর ব্রাশের একটা সখ্যতা তৈরি করার চেষ্টা করছি, এটাই বলা যায় মাত্র। এরপরে আমরা অপেক্ষা করবো আর একটু দেখি কি দাঁড়ায়। মঞ্জু ভাই, আপনার একটা উপন্যাস আছে প্রতিমা উপাখ্যান। এই যে প্রতিমা, আমরা প্রতিমা দেখতে সাধারণত খুব সুন্দরী, নয়নাভিরাম, আকর্ষণীয় এক নারীকে বুঝি, প্রিয়দর্শিনীকে বুঝি, পার্শ্ববর্তী নারীকে, পাশের বাসার মেয়েটিকে বুঝি, বা প্রেমিকাকে নানা রকমভাবে আমরা বুঝি। আসলে এই উপন্যাসটার বিষয় কি, প্রাসঙ্গিকতা কি, বা আঙ্গিকটা কি? এটা কি আপনার, না আপনার নিজের কোনো প্রেমের উপাখ্যান? না, এই প্রশ্নের উত্তরটা নেব ছোট্ট একটা বিরতি থেকে আসি। শুধু দর্শক, আপনারা দেখছেন শিল্পবাড়ি। শিল্পবাড়িতে আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কথাশিল্পী মঞ্জু সরকার। যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে, বিরতি থেকে এসে আবার মঞ্জু সরকারের প্রতিমা উপাখ্যানের গোপন রহস্যটা শুনতে পাবো। থাকুন আমাদের সঙ্গে। শুধু দর্শক, আবার ফিরে এলাম শিল্পবাড়ি অনুষ্ঠানে। শিল্পবাড়িতে আজ আমাদের সঙ্গে রয়েছেন কথা সাহিত্যিক মঞ্জু সরকার। শুনছিলাম মঞ্জু সরকারের প্রতিমা উপাখ্যান প্রসঙ্গে। মঞ্জু ভাই, আপনার প্রতিমা উপাখ্যান সম্পর্কে জানতে চাই। আমাদের দেশে যে সংখ্যালঘু সম্প্রদায়, মানে হিন্দু যারা আছেন,
স্বাধীনতার আগে হ্যাঁ তাদের বিপন্নতার যে কারণগুলো পাকিস্তানের রাজনীতিতে ছিল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এই সংখ্যালঘু সম্প্রদায়, আমাদের যারা অসাম্প্রদায়িক চেতনায় হিন্দু মুসলমান নির্বিশেষে গ্রামে হ্যাঁ শত শত বছর ধরে বাস করে আসছিলেন, পাকিস্তান আমলে যেমন সেই সম্পর্কে রাজনীতি দিয়ে বিকৃত করার চেষ্টা করা হয়েছে, স্বাধীনতার পরও সেটি হয়েছে। বিশেষ করে রাজনীতিতে ধর্মের ব্যবহার, এখানে তো রাষ্ট্রধর্ম ইসলামও করা হয়েছে। জি, এই যে ধর্মের রাজনৈতিক ব্যবহারের ফলে মানে তৃণমূল পর্যায়ে হ্যাঁ গ্রাম পর্যায়ে আমি এটা দেখেছি যে হিন্দু সম্প্রদায়ের যারা আছেন জি, হ্যাঁ, সংখ্যালঘুরা খুব হ্যাঁ, নিপীড়িত হচ্ছেন। হ্যাঁ এরা এবং ওই প্রতিমা উপাখ্যানের একটি নায়ক চরিত্র রঞ্জিত, খুব বামধারার সচেতন সে, হ্যাঁ জি, সে এ ধরনের ধর্মীয় ভেদাভেদেরও ঊর্ধ্বে অসাম্প্রদায়িক, হ্যাঁ তারাও শেষ পর্যন্ত এ দেশ ত্যাগ করতে বাধ্য হয়। হ্যাঁ অন্যদিকে একজন ওখানে ওই প্রতিমার প্রেমিক ছিল একটি, হ্যাঁ সে খুব বড় চরিত্র হয়ে আসেনি, মুসলমান সে, হ্যাঁ প্রতিমার প্রেমিক কি মুসলমান ছিল? এসছি হ্যাঁ হ্যাঁ তার শিক্ষক একজন সম্পর্কে সে কি মুসলমান ছিল? মুসলমান ছিল, আহমদ বিএসজি, সে উদাহ হয়ে যায়। এটা তো একটা তাকে পাওয়া সম্ভব ছিল না। আবার খুব শিডিউল কাস্ট একটি হিন্দু চরিত্র আছে সেখানে, তার বাস্তবতাও দেখিয়েছি, এই ব্রাহ্মণ পরিবারটির বাস্তবতা। আমি খুব নিরপেক্ষভাবে ওই সময়কে ধরার জন্যই চেষ্টা করেছি এই সম্প্রদায়ের লোকগুলোর এদের মনোবেদনা, হ্যাঁ কষ্টটাও ধরার জন্য। তমস আপনার আরেকটি উপন্যাসের নাম। হ্যাঁ এটা প্রথম উপন্যাসও, এটা প্রথম সম্পর্কে উপন্যাস। তমস, অন্ধকার। হ্যাঁ হ্যাঁ একটা উপন্যাসের নাম অন্ধকার বা তমস, কেন? হ্যাঁ আচ্ছা, আমি যখন লেখালেখি শুরু করলাম না, অবিনাশী আয়োজন 1982 সালে ওই সময়টার, এবং ততদিনে আমার কিন্তু লেখক হিসাবে একটা চরিত্র চেতনা বা নিজস্ব ব্যাখ্যা দাঁড়িয়ে গেছে। জি, অনেকে আমাকে যেমন ধরেন আমার বামপন্থী লেখক হিসাবে চিহ্নিত করেছেন, জি, এরকম। তো আমি তমস উপন্যাসটিতেও আমার কিছু প্রত্যক্ষ অভিজ্ঞতার, গ্রামে গিয়ে এক বামপন্থী এক হ্যাঁ রাজনীতিতে ছিল, হ্যাঁ সমাজ বিপ্লব ঘটাবে এমন একটি যুবক, সেখানে ব্যর্থ হয়ে এখন গ্রাম সমাজে গিয়ে যেমন একটি ঘটনা, হ্যাঁ যখন সে গ্রামে যায়, সেখানে গিয়ে এই তৃণমূল পর্যায়ের যে বাস্তবতার শিকার হয়, যে বাস্তবতাকে সে দেখে, এই বাস্তবতা আমার খুব কাছে থেকে দেখা ছিল। তো এই তমস উপন্যাসটি তো আকারে খুব বড় না, হ্যাঁ খুব ছোট উপন্যাস। হ্যাঁ প্রথম উপন্যাস। এটা আমাকে লিখিয়ে নিয়েছিলেন কিন্তু আহমদ ছফা ভাইয়ের কথা আমি খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। উনি প্রকাশও করেছিলেন বইটি প্রথম, সম্ভাবনা নামে একটা পত্রিকা ছিল না, জি জি জি, একটা করেছিলেন, ওটাতেই দিলেন। আমার একটা গল্প আছে, প্রিয় দেশবাসী। হ্যাঁ প্রথম প্রিয় দেশবাসী, আর এটা অসাধারণ গল্প, এবং এই জন্য মানুষেরও কিন্তু একটা দায় আছে। মানুষ যারা, একটা কথা আছে, প্রচলিত কথা আছে, এই যে প্রজা যা চায় সেই অনুপাতে সেই রকম রাজাই পায়। এই যে প্রেসিডেন্ট এলাকায় গেল, মানুষের কত রকম দাবি ছিল, কিন্তু প্রেসিডেন্ট কোনো ভ্রুক্ষেপই করলো না, তিনি গেলেন, বক্তৃতা দিলেন, চলে এলেন, মানুষ খুব উৎফুল্ল হলো। আসলে তো এইটাই তো আমাদের বাংলাদেশের চরিত্র, গ্রাম বাংলার। আপনি তো চমৎকারভাবে আনছেন। এটা কি আপনি দেখা গল্প, দেখা পটভূমি, দেখা আখ্যান? হ্যাঁ এরকম ঘটনা তো দেখেছি। আর আপনি যেটা বললেন যে প্রিয় দেশবাসীর গল্প বললেন, সেখানে একজন রাষ্ট্রপতির চরিত্র আছে, হেলিকপ্টার নিয়ে, জি, যে আপনি পড়েছেন, যে সেখানে একটা অঞ্চলে গেল উত্তরবঙ্গের এলাকায়, এবং একজন খুব সাধারণ অসহায় কৃষককে যে জড়িয়ে ধরলো, হ্যাঁ সামনে পড়ে গেছিল বলে। আমাদের যারা শাসন ক্ষমতায় আছে, রাষ্ট্র ক্ষমতায়, তারা যখন এরকম একদম তৃণমূল পর্যায়ের হ্যাঁ বঞ্চিত খুব সাধারণ মানুষকে এভাবে জড়িয়ে ধরে, হয়তো জড়িয়ে ধরার মধ্যে তাদের একটা আবেগ ভালোবাসা প্রকাশ পায়। জড়িয়ে ধরে যারা, তারা মনে করে যে এত আবেগ বিহ্বল হয়ে পড়ে যে কি ব্যাপারটা, কত কিছু পেলাম, কি জানি পেয়েছে। আর আমি লেখক হিসেবে দেখার চেষ্টা করি বাস্তবে আসলে কি পায় তারা, কিছুই পায় না। হ্যাঁ এটাই হচ্ছে বাস্তব, এবং সেই বাস্তবতা, সেই সত্যকেই আমি আমার লেখায় ধরার, বোঝার চেষ্টা করি। আপনার আরেকটা গল্প আছে, গল্পের ভেতরে, সেটা সম্ভবত অপারেশন জয় বাংলা।
মুক্তিযুদ্ধের গল্প। হ্যাঁ। এইখানে একজন নির্বাচিত চেয়ারম্যান বলে, মানে এলাকায় স্কুলে শহীদ মিনার আছে, কিন্তু শহীদ মিনারটা হ্যাঁ, পুরনো হয়ে গেছে, কেউ আর ওখানে যায় না, ফুল দেয় না। কেন দেয় না? চেয়ারম্যান বলছে যে এটা বেদাত, শহীদ মিনারে ফুল দেয়া না জায়েজ। এটা কেন? আমরা কি এই জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম, বা এই জন্য কি স্বাধীন চেয়েছিলাম যে এটা বলবে? এর কোনো প্রতিকার নেই কেন? প্রতিকার নেই তা তো না। এবং এই যে আপনি যে প্রশ্ন তুলছেন, যে প্রতিবাদ, এটা তো হাজারো বাঙালি জাতির যারা যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত, যুদ্ধের আবেগ চেতনা যাদের মধ্যে, তাদের সকলেরই প্রশ্ন। হ্যাঁ, এবং সেই প্রশ্ন থেকেই যে তাদের যে ক্ষোভ, প্রতিবাদ, জি। দেশকে তো এগিয়ে নিচ্ছে। এক সময় যে যে শহীদ মিনারে ফুল দেওয়া যাবে না, হ্যাঁ, এরকম কথা এরকম উঠেছিল। অপপ্রচারণা চালানো লোক আছে, কিন্তু সমাজে আছে এবং তৃণমূল পর্যায়েও আছে। হ্যাঁ, তো তারা মনে হয় যে খুব বিজয়ী হতে পারেনি, পারবেও না। না, কয়েকদিন আগে আমি একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম, তখন একটা ওয়াজ মাহফিল শুনলাম। মাহফিলের একজন লোক মাইকে বলছে যে, মানে ওয়াজ এসে বলছে যে এই যে 16ই ডিসেম্বর যে নাচ গান হয়, এই জন্যই কি আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। এই লোকটা বলে কি, কেউ তো কোনো প্রতিবাদ করেনি। আমি অবাক হয়ে শুনলাম, কেউ ওখানে প্রায় শপাচেক লোক এই ওয়াজ শুনছে, কিন্তু কেউ কোনো বলেনি, কেউ কোনো প্রতিবাদ করেনি যে 16ই ডিসেম্বর আমরা নাচবো না কেন, আমরা গাইবো না কেন, উল্লাস করবো না কেন। আসলে যখন ধর্মকে, যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন বা থাকবেন, হ্যাঁ, জি। তারা যদি ধর্মকে ব্যবহার করতে চান, ধর্মকে রাজনীতির অনুষঙ্গ হিসাবে, তাহলে সাধারণ সামাজিকভাবে, হ্যাঁ, এই যে ধর্মের নামে জি। যেসব এই যে অপপ্রচার আপনি বলছেন, হ্যাঁ, যা ক্ষতিকর আমাদের জন্য, সেগুলো প্রতিবাদ করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। আর সেই প্রতিবাদ করার মতো বিরুদ্ধ রাজনীতি, হ্যাঁ, রাজনীতি ধারা সংস্কৃতির ক্ষেত্রেও এখনও আমাদের দেশে আমার মনে হয় অত প্রবল নয়। এই কারণেও এসব হয়তো হচ্ছে, আরও হতেও থাকবে। মঞ্জু ভাই, আমরা একটু অন্যদিকে যাই, আপনার জীবনের কাছে ফিরে যাই। আপনি লেখক হবেন, এই সত্তাকে ধারণ করে ঢাকায় এসেছিলেন 1972 সালে। হ্যাঁ, আপনার একটা লড়াই ছিল, বিশাল লড়াই। এই লড়াইটা সম্পর্কে একটু জানতে চাই। আমি যখন স্বাধীন বাংলাদেশে দেশে ফিরে, জি। আর আমি প্রাতিষ্ঠানিক লেখাপড়ায় আর ঢুকলেন আমি তো না। মনোযোগী হতে পারলাম না। ঢুকেছিলাম, ছিলাম, বাবার তখনও চাপ, তুমি লেখাপড়া করে একটা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বা বড় চাকুরে হও, তারপরে তুমি লেখালেখি লেখক যাই হও। কারণ আমি তো আর আমরা ওই জমিদার না যে রবীন্দ্রনাথের জমিদারি, তোমাকে কি খাওয়াবে সারাদিন, তুমি বসে শুধু লেখালেখি করবে। আর আমি তখন তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি লেখকই হব। তো ঢাকায় চলে এলেন। বাবার সঙ্গে যে বিরোধ শুরু হয়ে গেল, উনি বলে যে আমি তাহলে তোমাকে টাকা পয়সা দিতে পারবো না, তুমি নিজের পায়ে দাঁড়িয়ে লেখক হও, যা হও হও। হ্যাঁ, সব মিলিয়ে তখন আমার ওই পুরনো পরিবেশের উপরে আর থাকার মতোই হলো না। একদিন বাস সকলের কাছে বিদায় নিয়ে, আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে চলে এলেন। বিদায় নিয়ে আপনার মা কেঁদেছিল না? কেঁদেছিল, তারপরেও বাবার ইয়ের কাছে পারেনি। ওই আনুষ্ঠানিকভাবে ত্যায্য পুত্র না করলেও ব্যাপারটা অনেকটা ওরকমই হয়ে গেল। আর আমিও প্রতিজ্ঞা করলাম যে আমি ব্যর্থ হয়ে ফিরবো না, ঢাকায় যাই। এই তো এলাম ঢাকায়। তো সেই যখন আশ্রয় নেই, তো ফুটপাতেই থাকতাম। ওই ফুটপাতে না, কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে বেশ কয়েকদিন থেকে বলবো। নিশ্চয়ই। তারপরে একদিন গেলাম আমি, দেখি আমি তো পড়ি ওইখানে একটা বিচিত্রায় ফুটপাতে পড়ি, আমার টাকা পয়সা তখন শেষ হয়ে গেল। ওই বিচিত্রা পত্রিকায় দেখলাম যে একটা গল্প বেরিয়েছে, ওই সময় গল্প বেরোতো, রাহাত খানের গল্প, ছবি সহ বেরোতো বোধহয়, ছবি সহ ওই সময়। আর বিচিত্রা পত্রিকাটা ভালো ছিল। রাহাত খানের গল্প ওখানে পরিচয় দেখলাম। রাহাত খানের গল্প আমি এর আগেও কিছু পড়েছি, রেডিওতে ওনার কণ্ঠও শুনেছি কি এমন অনুষ্ঠানে। দেখলাম যে উনি ইত্তেফাকে চাকরি করেন। আমি ভাবলাম যে যাই, আমি যখন লেখক, একজন লেখকের কাছে আগে যাই বলি, নাহলে এভাবে তো আর কতদিন, আমার একটা আশ্রয় দরকার, একটা কাজ দরকার। তো গেলাম ইত্তেফাক অফিসে, আর.কে মিশনে গিয়ে বললাম, তখন একটু পাগলাটাও ছিলাম, তো চুল টুল ছিল, বড় ছিল, একটু পাগল টাইপের। তো বললাম যে এই আমি পরিচয়, এখন তো পরিচয় দিলে চিনবেন না, আমি একটু বড় লেখক হব। কনফিডেন্টলি বললেন? হ্যাঁ, বললাম ওইভাবে একটু পাগলা। হ্যাঁ, আমার কাছে তোমাকে কি পাঠাল? বলছি কেউ না, আমি বললাম তখন এই তো রাতবাড়ির যে কলিগ ছিলেন আখতারুল আলম, এক রুমে বসতেন ভাই বোন, ওরাও তখন দেখলেন। রাত ভাই মানুষ ভালো, বেশ। তখন তো কোথায় উঠেছে? আমি কোথাও নাই, এইভাবে থাকি।
তার নিউজ প্যাড নিয়ে বাসার ঠিকানা দিয়েছে, ঠিক আছে, তুমি আমার বাসায় গিয়ে খাও আপাতত। আচ্ছা 345 সেগুন বাগিচা। হ্যাঁ, তো এই ওনারা বাসায় খুব ক্ষুধা পেলে, ওখানে ভাবি ছিলেন, লীনা ভাবি, খুব ভালো মানুষ। ওখানে কয়েকদিন খেলাম, আর ওই খাওয়ার পর ওনার অফিসে যাই যে কোথায় কি কাজ করবেন, কাজ একটা আমার ব্যবস্থা করলেন। এইভাবে তারপরে বুঝলাম যে না, আমাকে লেখক হওয়ার আগে আমার একটু নিজের পায়ে দাঁড়াতে হবে। দাঁড়াতে হবে, পায়ের নিচে একটু একটা মাটি লাগবে। একটা চাকরি লাগবে। শুধু লিখে আর লেখা তো তখন পর্যন্ত আমার লেখা তো এভাবে প্রকাশও পায়নি। তারপরে আমি তখন ওই যে তাড়াতাড়ি চাকরি পাওয়া যাবে কিভাবে, তখন ওই যে একটা বাংলা শর্টহ্যান্ড ষাটলিপি টাইপ এগুলো শিখলে তাড়াতাড়ি চাকরি হয়, মানে খুঁটির জোর ছাড়াই। আমার তো খুব বেশি ডিগ্রিও ছিল না তখন, তো ওইটা খুব তাড়াতাড়ি শিখে 1973 জাতীয় গ্রন্থকেন্দ্রে একটা চাকরি হলো। তখন মনে হলো যে আমাকে লেখালেখির জন্য আগে সুস্থ থাকতে হবে এবং একটা নিয়ম করে চলতে হলেও একজন সঙ্গীনও দরকার। তখন তো এর বিয়ে মধ্যে করে আর ফেললাম। প্রেমের মধ্যে পড়েন নাই আপনি কখনো? প্রেমের মধ্যে কি পড়েছিলেন? আরে প্রেম ভাই, করেছিলেন? প্রেমে তো পড়তে চেয়েছি, কত মেয়েকে ভালো লেগে, কেউ আমাকে ভালো না বাসলে আর প্রেম হবে কি করে? এইভাবে ভালোবাসেনি কেউ। আমি অনেককে ভালোবেসেছি, ভালোবাসতে চেয়েছি। এমনও কে যেন বলেছিলেন, বোধহয় সুনীল গাঙ্গুলি, না, যে একটা সুন্দরী মেয়ে, খুব একটা দ্রুতগতি, আমি বাসে যাওয়ার সময় আমি যদি দেখি প্রেমে পড়ে যাই, কোন লেখক যেন বলে। আমার অবস্থা হয়েছে অনেকটা। কত যে প্রেমে পড়লাম, আচ্ছা এরকম কতবার পড়ছেন বলেন তো বিয়ের আগে? অসংখ্যবার। বিয়ের পরেও যে পড়িনি তাও হলপ করে বলা যাবে Wonderful. না। বিয়ের পরও পড়েছেন? অনেক, আচ্ছা বিয়েটা অ্যারেঞ্জ করা বিয়ে? হ্যাঁ অনেকটা, এবং বলেন ভাগ্যচক্রের বিয়ে, মানে আমার ছিল, আমার ওই আমি রংপুরে বিয়ে করেছি। বিয়ে করলেন, সংসার করলেন, লেখালেখি, লেখক হিসাবে প্রতিষ্ঠা পেলেন। আপনার বাবাকে আপনার প্রতিষ্ঠা দেখে গেছেন? সবগুলো হ্যাঁ দেখে যাননি, তবে লেখক হিসেবে কিছু স্বীকৃতি পেয়েছি, এটা দেখে গেছে। এটা দেখার পর তার ভেতরে কোনো প্রতিক্রিয়া বা আনন্দ বা না, সুখ ওনার বা কোনো- অনেকটাই কেটে গিয়েছিল, উনি খুশি হয়েছিলেন, বিশেষ করে আমি একটা নিয়মতান্ত্রিক জীবনে ফিরে আসায়, সেটা আমার বিয়ের পর। হ্যাঁ, হ্যাঁ। এখানে আমার স্ত্রীর ভূমিকা অবদানটাই বেশি, যে আমার স্ত্রীর উপর উনি খুব তার খুব প্রীত ছিলেন, যে এই কারণে যে আমার বাউন্ডারিলে উচ্ছৃঙ্খল ছেলেটাকে অন্তত নিয়ন্ত্রণে এনে একটা সুশৃঙ্খল জীবনযাপনের চেষ্টা করছে। মঞ্জু ভাই, আপনার চাকরি নিয়ে একটা ঝামেলা ছিল জাতীয় গ্রন্থকেন্দ্রে। আরে ভাই, বহু ঝামেলা। আসলে আমি চাকরি করার লোক না, লোক না, আমি এটা বুঝি। যোগ্যতা আপনাকে নেই। চাকরি অনেক ছাড়তে জাতীয় হয়েছিল। গ্রন্থকেন্দ্রের বিষয়টি আমি বিস্তারিত এখানে বলবো না। না দরকার নেই, আপনি শুধু চাকরিটা আপনাকে ছাড়তে হয়েছে। আমাকে ছাড়তে হয়েছিল, এটা আমি সচেতনভাবেই ছাড়লাম। ওখানে যে 2000 সালের দিকে, হ্যাঁ, যার চাকরি করব না, তখন আমি ওখানে ওই প্রকাশনা কর্মকর্তা হিসাবে বই পত্রিকাটি দেখতাম, জি। এবং আরও অনেক কাজ করিয়ে নিয়েছে। তো সব মিলে আমার যে লেখক হিসাবে, হ্যাঁ, যে আমার বিশ্বাস, চিন্তাভাবনা, গড়ন, আর ওই প্রতিষ্ঠানটি পরিচালনার সঙ্গে যে আমলাতন্ত্র, হ্যাঁ, যে ক্ষমতাশালী এদের জড়িত সঙ্গে একটা একটা দ্বন্দ্বের সংঘর্ষ ছিল, সম্পর্ক সংঘর্ষ ছিল। বাজদই প্রায়। হ্যাঁ, দ্বন্দ্বটা প্রায় হতো, এবং এটা থেকে মুক্তি এক পর্যায়ে বুঝলাম, ছেড়ে দিলেই একদম মুক্ত হব। কিন্তু ছেলে, তখন তো আপনার ছেলে মেয়ে, আপনার লেখক, আপনি কিভাবে লিখবেন? আপনার তো খেয়ে পড়ে বাঁচতে হবে। এই ঝুঁকিটা আপনি নিয়ে হ্যাঁ, নিলেন এটা কিভাবে? একটা না, তখন আমার যেমন একটা আর্লি ম্যারেজের একটি সুবিধা, আমার ছেলে মেয়ে দুটো তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আচ্ছা। ওরা তখন, ছেলেটার প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ, আর মেয়ে তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছে। ওদেরকে বললাম, ওরা আমাকে জানতো, ওরা খুব বোঝে, আমাকে ফিল করতো যে দেখো আমার তো এই চাকরি বাকরি আর ভালো লাগছে না। আমার ছেলে খুব সাহস দিত যে আমার তো পড়াশোনা শেষ, আমি একটা চাকরিতে এখন ঢুকবো, তুমি দাও ছেড়ে। যথারীতি ব্যর্থ হয়েছি আবারও। যখন গ্রন্থকেন্দ্রের চাকরি ছেড়ে দেখলাম যে ছেলেমেয়েরা সাহস দিয়েছে বটে, কিন্তু শুধু লিখে সার্বক্ষণিক লেখক হয়ে চলা এই বেশ বাংলাদেশে কঠিন। হয়তো হ্যাঁ, খুব কঠিন। সম্ভবই না। তখন ওই সময় আমার ওই আমার দেশ পত্রিকা, দৈনিক আমার দেশ পত্রিকাটা বেরোনো শুরু করলো। ওইখানে ওরা সম্পাদকীয় বিভাগে কিছু লেখক নিয়োগ করবেন, 2-1 জন, হ্যাঁ, এরকম পলিসি নেওয়ার পর আমাকে নিলেন। ওই ইমদাদুল হক মিলন মিলনও ভাইকে তখন নিলেন। ঢুকেছিলেন। ওই তখন আমানুল্লাহ কবির, আতাউসামাদ, এরা সম্পাদনার সঙ্গে ছিলেন। ভালোই ওখানে 5 বছর কাটার পর আমি ইত্তেফাকে গেলাম, এবং এই 10 বছর ইত্তেফাকেও 5 বছর ছিলাম। 10 বছর সাংবাদিকতা করতে গিয়ে আমি আমার সীমাবদ্ধতা, আমার পুরনো স্বপ্ন, আমার যে চরিত্র, সেগুলোকেই নতুন করে উপলব্ধি করে বুঝলাম যে আমার তো আর এখন চাকরি করার, ছেলেমেয়েরা ততদিনে নিজের পায়ে মোটামুটি রকম দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আমার যা সারা জীবনের যা স্বপ্ন ছিল, হ্যাঁ, যে আমি
লিখবো, শুধুই হ্যাঁ, লিখবো? স্বাধীনভাবে, হ্যাঁ লিখবো, হ্যাঁ আমার অভিজ্ঞতাগুলো। আমি দেখলাম যে আমি আগে বলেছি আপনাকে, লেখক হিসেবে আমি সাংঘাতিক অতৃপ্ত, যে আমি যে বড় কাজগুলি করতে চাই, যেগুলো আমার পরিকল্পনা চিন্তা আছে, সেগুলো এখনো লেখা হয়নি, করা হয়নি। মঞ্জু ভাই, আপনি একটি উপন্যাস হচ্ছে বরপুত্র, এটি একটি রাজনৈতিক উপন্যাস। এই যে বরপুত্রের যে ক্যারেক্টারটা মোহন, আস্তাকুর থেকে উঠে আসা এক মানুষ, এটাও আমার মনে হয় প্রতীক অর্থে আপনি বাস্তব জীবন থেকেই নিয়েছেন এই বরপুত্রের ক্যারেক্টারটা, বরপুত্রের আখ্যানটা। হ্যাঁ, এটা সামাজিক বাস্তবতার প্রতিফলন। এই প্রশ্নের উত্তরটা নেব একটা ছোট বিরতি থেকে আসি। শুধু দর্শক, আপনারা দেখছেন শিল্পবাড়ি। শিল্পবাড়ি পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে, আর আমাদের সঙ্গে শিল্পবাড়িতে আছেন বিশিষ্ট কথা সাহিত্যিক মঞ্জু সরকার। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে এসেই আবার আমরা মঞ্জু সরকারের বরপুত্রের উপন্যাসের উপাখ্যান শুনব। থাকুন আমাদের সঙ্গে। শুধু দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য কৃতজ্ঞতা জানাই। আমাদের সঙ্গে শিল্পবাড়িতে আছেন কথা শিল্পী মঞ্জু সরকার। মঞ্জু ভাই, আপনার কাছে জানতে চেয়েছিলাম বরপুত্র উপাখ্যানের আপনার ব্যাপারটা কি? আচ্ছা, বরপুত্র, হ্যাঁ দেখুন, ওই যে আঙুল ফুলে কলা গাছ হওয়াতে জি। প্রবাদ আছেই, আর আপনিও জানেন, আমিও জানি, এদেশের সাধারণ মানুষরাও জানে। জানে, স্বাধীনতার পর থেকে কিছু মানুষ, হ্যাঁ, অল্প সময়ে অনেক অর্থবিত্তের মালিক মালিক হয়েছে, হয়েছে। হ্যাঁ, এবং তাদের সঙ্গে একটা রাজনীতিরও খুব সম্পর্ক আছে। তো এরকম বরপুত্র, হ্যাঁ, সম্পদের অধিকারী হওয়ার তৃষ্ণা প্রবণতা হয়তো প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে। সবাই তো পায় না যে যে এরকম আঙুল ফুলে কলা গাছ। বা আগে আমরা পাকিস্তান আমলে 22 পরিবারের কথা শুনতাম, এখন তো কত হাজার কোটিপতি হয়েছে, অনেক, অনেক। হ্যাঁ। তো এরকম এরা তো হচ্ছে এই সমাজে। আমার এখন প্রশ্ন আসলো, আমি যখন সাংবাদিকতার ঢুকে পড়েছি, এই শ্রেণীর, এই রুলিং ক্লাসের এই লোকজনগুলোকেও কাছাকাছি থেকে দেখার বা এদের একটা জানার, সুযোগ বোঝার হয়েছে আপনার। সুযোগ একটা হচ্ছে, যে এরা কিন্তু ওইভাবে আমাদের উপন্যাসের নায়ক হয়ে আসেনি, হ্যাঁ, Right. আসছে না কেন? আসছে না। এরা তো নিয়ন্ত্রক শ্রেণী, অনেক কিছু নিয়ন্ত্রণ Correct. করছে। এদের উত্থান কিভাবে হচ্ছে, এরা এগুলো এবং কৌতূহল, এদের চিন্তা কেন্দ্র থেকে করে আবার কিছু ক্যারেক্টারও তৈরি হয়। তৈরি হয়। আর আপনি তো জানেন লেখক হিসাবে যে লেখায় লেখকের বাস্তব জীবন অভিজ্ঞতা অবশ্যই থাকে, কিন্তু পর্যবেক্ষণ, কল্পনা অবশ্যই কথা সাহিত্যের এক বড় উপাদান। অবশ্যই। তো এই বরপুত্র উপন্যাসেও এরকম কিছু চরিত্র এবং আমার কল্পনা, পর্যবেক্ষণ, ওই সময় রাজনৈতিক সচেতনতা, রাজনীতি, এগুলো মিলে। বিকাশ ভাই, আপনি মঞ্জু ভাইকে কতটা আঁকলেন একটু বলবেন? আমি সমৃদ্ধ হলাম তার কথা শুনে, এবং আমার ভালো লাগছে যে আমি মঞ্জু সরকারের একটা ছবি আঁকতে পারছি। বাহ, হ্যাঁ, এই অনুষ্ঠানে এটাও আমাদের একটা বড় প্রাপ্তি। হ্যাঁ, অবশ্যই। নিশ্চয়ই। মঞ্জু ভাই, আপনি ওই বড়দের পাশাপাশি ছোটদের জন্য লিখেছি, আপনি ছোটদের লিখছি। জন্য অনেক লিখেছেন, করেছেন এমনকি দু একটা। পুরস্কারও পেয়েছেন আপনি। হ্যাঁ, আপনার আরেকটা উপন্যাস, শিশুদের উপন্যাস, মস্ত বড় লোক, হ্যাঁ, এটা সাম্প্রতিক উপন্যাস। আমার কাছে মনে হয়েছে যে এটা ওই যে রাসেল যে ক্যারেক্টারটা শেষ পর্যন্ত, সিরাজ যে গ্রাম থেকে আসে বড়লোক হবে, প্রত্যেকেরই তো বড়লোক হবে, এই রাসেল ক্যারেক্টারটা কিন্তু আমাদের সমাজের একটা প্রতীক। ওকে আমরা আটকে রাখি, কিন্তু ওর একটা চিন্তা আছে, কিন্তু ও যদি ওকে পাগল বানানো হয়েছে, কিন্তু পাগল কে বানায়, এই পাগল কারা? এটা এইরকম একটা অভিনব আইডিয়া, আখ্যান আপনি কিভাবে পেলেন, কোথায় পেলেন? সব মিলিয়ে ওই যে আপনি যে গ্রামের যে একটি একদম ক্ষেত মজুরের ছেলে, এর লেখাপড়া শিখছে এখন এই সময়, হ্যাঁ, এসএসসি পাস করে সে ঢাকা শহরে আবার নামটাও আমার কাছে খুব প্রতীকায়িত মনে হয়েছে। ওর নাম দিয়েছেন সিরাজ, মনে হচ্ছে যে নবাব সিরাজউদ্দৌলা। কিছুটা, হ্যাঁ। তো যে সব মিলে যদি কিশোর পাঠকদের কিছু ভালো লাগে, এদের জন্যই মূলত লেখা। জি। হ্যাঁ, তো আমার সব লেখার পিছনেই যে সমাজ সচেতনতা, লেখক হিসাবে যে সমাজের প্রতি দায়বোধ, মানুষকে যে দৃষ্টিতে দেখি, যেভাবে দেখি, এই উপন্যাসেও সেই ব্যাপারগুলো কাজ করেছে। কিছু কিছু চরিত্র হয়তো প্রতিকায়িত করার চেষ্টাও আছে। মঞ্জু ভাই, এই যে বাংলাদেশ, সেটা আমরা পেয়েছি মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে, অসংখ্য মানুষের আত্মত্যাগের ভেতর দিয়ে, এবং অসংখ্য মানুষের প্রাণের বিনিময় পেয়েছে, এবং আমরা বিজয়ী হয়েছি, নিশ্চয়ই। অনিবার্যভাবে বিজয়ী হয়েছি বলেই তো আমরা স্বাধীন বাংলাদেশ। কিন্তু আমাদের গল্পে, উপন্যাসে, আমাদের লেখকেরা আমরা অধিকাংশ সময়, অনেক সময় লিখি যে একজন মুক্তিযোদ্ধার পরাজয়, তার বিপন্ন জীবন, এইটা আমরা কেন লিখি? কেন আমরা বিজয়ী মুক্তিযোদ্ধার গল্প খুব বেশি লিখি না? না, আপনি যদি একই সঙ্গে আমাদের বর্তমানের, হ্যাঁ, সময়ের
অন্ধকার দিকগুলো দেখেন, হ্যাঁ, সেগুলো তো হতাশ করবেই। হ্যাঁ, যদি স্বাধীনতার এত বছর পরেও একজন মানুষের এই যে গণতান্ত্রিক অধিকার বা অন্যান্য মানবিক অধিকার, হ্যাঁ, যখন এগুলোর থেকে বঞ্চিত, এই মৌলিক অধিকারগুলোর থেকে বঞ্চিত মানুষকে আপনি দেখবেন, হ্যাঁ, বা যে নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তার বোধ, হ্যাঁ, তখন তো এগুলো স্বাধীনতার যেগুলো আমাদের অসম্পূর্ণতা, এই দিকগুলো যখন বড় করে দেখলে অনেক সময় হয়তো ওই বিজয়ের যেটা অর্জন সেটা অত গুরুত্ব পায় না অনেকের কাছে। যেমন আপনার একটা গল্প আছে দলছুট গল্পের একটা ক্যারেক্টার আছে হানিফ, মুক্তিযোদ্ধা, কিন্তু সে পালিয়ে বেড়াচ্ছে। কেন পালিয়ে বেড়াবে? মুক্তিযোদ্ধা পালাবে কেন? মুক্তিযোদ্ধা তো বিজয়ী, সে তো আক্রমণ করবে, সে তো প্রতি আক্রমণ করবে, সে বর্দুদস্ত করে দেবে তার প্রতিপক্ষকে। সেটা কেন হয় না আমাদের গল্পে? আপনার আবেগটি ভালো লাগছে মনে হয়, কিন্তু এই আবেগের সঙ্গে আপনার যে রাজনৈতিক পর্যবেক্ষণ, রাজনৈতিক সচেতনতা বা অভিজ্ঞতাটা অত জোরালো মনে হচ্ছে না। তো হ্যাঁ, এটা তো হয়নি, এটা খুব সত্যি কথা। এবং আপনার চাওয়াটা, ওই আবেগটা তো আমারও মধ্যেও এক সময় কাজ করে। কিন্তু সেই আবেগকে কার্যকরী করতে গিয়েও অনেক তরুণ, অনেক মুক্তিযোদ্ধা, হ্যাঁ, এই স্বাধীন দেশেও প্রাণ বিসর্জন করেছে, প্রাণ দিয়েছে, আবার পালিয়েও বেড়াচ্ছে অনেক, আবার আপোষ করে মুক্তিযোদ্ধার একটা ওই ৭১-এ মুক্তিযোদ্ধা ছিলাম এই পরিচয় ভাঙিয়েই তাবৎ সুযোগ সুবিধা, সম্পদের অগাধ, হ্যাঁ, পাহাড় গড়ে তুলে সুযোগ সুবিধা ভোগ করছে, ক্ষমতার দাপট দেখাচ্ছে। এমন ব্যক্তি, এমন চরিত্রও পাবেন। মঞ্জু ভাই, আমরা একটু অন্যদিকে যাচ্ছি। বিশিষ্ট প্রকাশক, আপনার অনেক বই প্রকাশ করেছেন এবং একজন সংস্কৃতিবান মানুষ এবং সংস্কৃতির নানা জায়গায় জড়িয়ে আছেন মফিদুল হক। মফিদুল হক আপনার সম্পর্কে কি বলেছেন আমরা একটু শুনে আসি। মঞ্জু সরকার নিয়ে কিছু বলতে পারাটা আমার জন্য খুব আনন্দের এই জন্য যে আমাদের দেশের একজন প্রধান কথা সাহিত্যিক হিসাবে তার উত্থান, তার দীর্ঘ সাহিত্য জীবন, এই সমস্ত কিছু প্রত্যক্ষ করার সুযোগ আমার হয়েছে। তাকে দেখে বোঝার উপায় নাই যে সে সাহিত্যের এমন গভীর উপলব্ধি ধারণ করে, কিন্তু তার লেখা যখন পাঠ করা যায় তখনই চমকে উঠতে হয়। মঞ্জু সরকার জীবনের দিকে তাকিয়েছে একেবারে প্রান্তিক মানুষের চোখ নিয়ে, এবং এটাই বোধহয় তার লেখার, তার রচনার বৈশিষ্ট্য। আমি যদি বলি সেই ঘরানা, যে মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সতীনাথ ভাদুড়ী, তাদের লেখার বৈচিত্র্য এবং যে একত্ব, সেই সব কিছু মঞ্জুর মধ্যেও আমরা দেখি। ফলে তাকে অনায়াসে বাংলা সাহিত্যের পটভূমিকায় স্থাপন করা যায়, আবার সমসাময়িক জীবনের রূপকার হিসাবেও তাকে চিহ্নিত করা যায়। তো এমন একজন শক্তিমান কথা সাহিত্যিক, তার দীর্ঘায়ু কামনা করি, তার সৃষ্টিশীল জীবনের সাফল্য কামনা করি। উনি যেভাবে বললেন, আপনাকে প্রশংসা করলেন, আপনার লেখা সম্পর্কে বললেন, আপনার কেমন লাগলো? দেখুন, এখানে তাহলে মফিদুল ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কটার গুরুত্ব দিয়ে আগে বলতে হয়। মফিদুল ভাই যা বললেন, আমার জন্য এটাও একটা প্রাপ্তি। এর আগেও তিনি, তার কারণে আমার জীবনে অনেক প্রাপ্তিযোগ ঘটেছে, তাকেও ধন্যবাদ। মঞ্জু ভাই, আপনার একটা গল্প আছে, শান্তি বর্ষিত হোক। মাওলানা ক্যারেক্টার আছে, খুব পজিটিভ। সাধারণত আমরা মাওলানাদের কি দেখি? সে টেলিভিশন বন্ধ করে দেয়, নাচ গান বন্ধ করে দেয়, কিন্তু তার বিরুদ্ধে এসে এই মাওলানা এই সবগুলো করে, প্রগতির সঙ্গে থাকে। আসলে কি আমাদের বাংলাদেশের বর্তমান যে পরিপ্রেক্ষিত, তার সঙ্গে কি আপনার এই গল্পটা যায়? গল্পটা কিন্তু অনেক আগের লেখা, উচ্ছেদ উচ্ছেদ খেলা বইয়ে আছে। হ্যাঁ, বইটা আমি বদরুদ্দিন ওমরকে উৎসর্গ করেছিলাম। তো আপনার যদি মনে হয় যে সময়ের সঙ্গেও কিছু মেলানো যায় হয়তো এখনকার এই চরিত্রের সঙ্গে, কিন্তু আমার মনে হয় যে এ জাতীয় মানুষ আছেন, টুকটাক যে আছেন, কিছু এই মানুষগুলো হয়তো আড়ালে বা সংখ্যায় হয়তো কম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমিও ওভাবেই এখন দেখি। হ্যাঁ, অল্প বয়সে আগে ধর্মকে বা ধর্মীয় জীবনাচরণ যাদের মধ্যে প্রবল ছিল যেভাবে দেখতাম, এখন ঠিক ওইভাবে দেখি না। যে তাদেরকে, যারা খুব ধর্মকর্ম করছেন, ধর্মকর্ম করেও মানুষ তার মানবিকতা, হ্যাঁ, মানবতা অনেকেই লালন পালন করতে পারেন, ধারণ করতে পারেন, এরকম চরিত্র আছে। ছবিটা আঁকলেন, যে কতটা আঁকলেন, আপনি কতটা সন্তুষ্ট একটু বলেন? দেখানোর আগে সন্তুষ্ট না, আমি ভয় পাচ্ছি যে উনি দেখার পরে প্রত্যেক মানুষই তার নিজেকে একটু নিজের মতো করে দেখতে চায়। আমি তাকে আমার মতো করে তাকে দেখাবো। বাহ, ওয়ান্ডারফুল।
মঞ্জু সরকার, আপনি একজন অসামান্য কথাশিল্পী। আপনার কথার মধ্যে, আপনার লেখার মধ্যে বাংলাদেশ, বাংলাদেশের মানচিত্র এবং সাধারণ প্রান্তিক মানুষ অসাধারণ বর্ণাঢ্য উৎসবের সঙ্গে উঠে আসে, আনন্দের সঙ্গে উঠে আসে, বেদনার সঙ্গে উঠে আছে। কিন্তু সেই জায়গা থেকে এই ছোট্ট একটি অনুষ্ঠানে আপনাকে ধরা, আপনার সম্পর্কে কথা বলা সত্যি খুব কঠিন। তবু আপনি এসেছেন, আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে বিনিময় করেছেন, আপনার কিছু কথা আমরা শুনেছি, আপনার কিছু অনুভূতির সঙ্গে আমরা শেয়ার হতে পারলাম। সব কিছু মিলিয়ে এই অনুষ্ঠানে শিল্পবাড়িতে আসবার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই। যেখানেই থাকুন ভালো থাকুন এবং সচল কলমের সঙ্গে থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকেই, সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। শুধু দর্শক, দর্জিবাড়ি পরিবেশিত শিল্পবাড়ি অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। আমাদের সঙ্গে আরও ছিলেন বাংলাদেশের অসামান্য কথা সাহিত্যিক মঞ্জু সরকার। তার ঋদ্ধ কথা শুনলেন, তার অভিজ্ঞতা শুনলেন, তার লড়াই শুনলেন। যে যেখানেই থাকুন ভালো থাকুন, কুশলে থাকুন, সুন্দর থাকুন।